আমাদের দেশে কিন্তু ঢালাওভাবে সবাই সেনাবাহিনীকে বিভিন্ন অপরাধের জন্য জড়িত করে। কোনো প্রতিষ্ঠানের যদি 2%, 3%, 4% শতকরা 5 জন অপরাধের সাথে যুক্ত হয়, আপনাকে সেই প্রতিষ্ঠানকে ঢালাওভাবে গালি দিতে পারেন? বেসামরিক প্রশাসনে তো 95 জন শতকরা জড়িত ছিল বিভিন্ন অপরাধের সাথে, ছিল না? ওই বেসামরিক প্রশাসনে কেউ গালাগালি করে না? কেন তাহলে সেনাবাহিনীগুলো এত বীরসুদ্ধ? এটা কিন্তু একটা ভারতীয় এজেন্ডা। এদেশের সকল ক্রান্তিকালে সেনাবাহিনী এগিয়ে এসেছে। মুক্তিযুদ্ধ 1971 শুরু হয়েছে সেনাবাহিনী দিয়ে। সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঐক্যের প্রতীক, এবং ভারত জানে এই দেশে তাদের সবচেয়ে বড় শত্রু হল সেনাবাহিনী। 1975 তারা দেখেছে, বিভিন্ন সময় তারা দেখেছে, এবং তাদের এজেন্ডা হলো সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি করা। আমরা আবেগী হুজুগি জাতি। একজনের কথা শুনি, আমরা ফেসবুকে স্ট্যাটাস দেখে আমরা ঝাঁপিয়ে পড়ি, হাজার হাজার কমেন্ট করি, লাইক দিই, আমরা খতিয়ে দেখি না কেন ভারতের সেনাপ্রধান বিপ্লবের এই ফ্যাসিবাদের পতনের 4-5 মাস পরে বলল যে জেনারেল ওয়াকারের সাথে আমার যোগাযোগ ছিল 5ই আগস্টের আগে। কেন 5 মাস পরে? আমরা কোনো চিন্তা করেছি? আমরা তখন কিন্তু বলছি এই ওয়াকারের সাথে যোগাযোগ ছিল, সুতরাং ওয়াকার ভারতের দোসর, ফ্যাসিবাদের দোসর। তারা এটা বলেছে সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে ক্ষিপ্ত করে দেওয়ার জন্য। ওই এজেন্ডা তারা ওখান থেকে বসে, যারা পলাতক আজকে তারাও বলছে, এবং তাদের প্রভুরাও বলছে। আমার মোবাইলে কত হাজার দিয়ে এরকম রিলস আছে, ক্লিপস আছে, অথচ এগুলোর কোনো প্রমাণ নেই। একজন একটা কথা বললো, আমি শুনলাম, আমি এরকম কথা করছি। স্পষ্ট হাদিসে, একটা না কয়েকটা হাদিসে আছে, মিথ্যা কথা বলার জন্য এতটুকুই যথেষ্ট যে আমি এটা শুনলাম, এটা যাচাই না করে প্রচার করলাম। আমার মনে হয় বাংলাদেশে একজন লোক পাওয়া যাবে না একটা কিছু শোনার পরে যাচাই না করে প্রচার করে না। আমার মনে হয় এগুলিতে আমাদের বিরত থাকা উচিত। সেনাবাহিনী আর ডিজিএফআই, সেনাবাহিনী আর এনএসআই বা র্যাব এক প্রতিষ্ঠান নয়। এনএসআই একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, র্যাব পুলিশের অধীনে একটা সংগঠন, ডিজিএফআই 3 বাহিনীর সংগঠন, এবং এগুলি কোনোটার উপর সেনা প্রধানের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার থেকে বলা হয় তাকে অমুক জায়গায় পোস্টিং করে, তারা পোস্টিং করে। এর বাইরে সেনা প্রধান বা সেনাবাহিনী, সেনা সদরের কোনো কাজ নেই। সুতরাং যারা অপরাধ করেছে তারা অবশ্যই শাস্তি প্রাপ্য, এবং তাদের শাস্তি পেতে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু এটার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, তোমাদেরকে অনুরোধ করব, এবং তোমরা তোমাদের পরিসরের সবাইকে বলবে যে সেনাবাহিনীর বিরুদ্ধে তোমরা দাঁড়িও না। সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। আমি 30 বছরে কোনো দিন দেখিনি সেনাবাহিনী জনগণের সাথে কোনো গণ্ডগোল হয়েছে। এই ফ্যাসিবাদরা এসে কিছু কিছু ক্ষেত্রে হয়তো করেছে, কিন্তু 5ই আগস্ট যদি সেনাবাহিনী জনগণের পক্ষে না থাকতো, এই দেশে রক্তের বন্যা বয়ে যেত। এটাকে ম্লান করে দিতে পারবে না। এরকম যত জায়গায় যত রকমের যত কিছু হয়, সেনাবাহিনী সবসময় জনগণের কাজ করেছে, পাশাপাশি কাজ করেছে। সুতরাং সেনাবাহিনী জনগণের বন্ধু। প্লিজ কিপ ইট ইন মাইন্ড যে সেনাবাহিনীর বিরুদ্ধে বিশুদ্ধার না করে ব্যক্তি XYZ এর বিরুদ্ধে আলোচনা করি। আমি আজকে আমাকে আমার নাম বলার আগে বলা হলো আমি অভিজ্ঞতা বর্ণনার জন্য। আমি অভিজ্ঞতা বর্ণনা করতে আসিনি, কারণ আমার এই 69,794 ঘন্টার অভিজ্ঞতা, এই বিভীষিক আমার জীবনের অভিজ্ঞতা বলতে তো 69,794 ঘন্টাই লাগবে। আর এটা তো ইউ নো অনলি পার্ট অফ মাই সাফারিংস। এই ফ্যাসিবাদের হাতে আমি, আমার পরিবার, অসংখ্য হাজার হাজার পরিবার কত সাফার করেছে। প্রত্যেকটা নিয়ে একটা উপন্যাস হতে পারে, একটা সিনেমা হতে পারে। আমার পরিবারের সাথে যা হচ্ছে এটা নিয়ে তো অন্তত 10টা সিনেমা হতে পারে। এগুলো বর্ণনা তোমরা যারা আগ্রহী প্লিজ আমার নাম দিয়ে ইউটিউবে সার্চ দিয়ে, আমি শত শত সাক্ষাৎকার দিয়েছি পর্যন্ত, আমি ওগুলো বর্ণনা যাব না। আমি লুক এহেড, আমরা পিছনের দিকে তাকিয়ে কোনোদিন আগে বাড়তে পারবো না। আমি কিছু ভবিষ্যতের দিকে তাকিয়ে কিছু কথা বলতে চাই। আমি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আলোচনা করতে চাই না, আমি কিছু ভিশন নিয়ে কথা বলতে চাই। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো
আমরা সংকর জাতি, উই ক্যান নেভার থিঙ্ক অ্যালাইক। এই জন্য আমরা ইউনাইটেড নয়, আমরা আমাদের মধ্যে ঐক্য নেই। এত ছোট একটা দেশ, পৃথিবীর কোথাও মানুষের মধ্যে এত বিভেদ নাই, আমাদের মধ্যে এত বিভেদ। আমরা দুজনে মিলে একটা দল করি, ওই দল কয়েকদিন পরে ভেঙে দুটা হয়ে যায়, একটা আমার নাম ব্র্যাকেটে, আরেকজন আমার পার্টনারের নাম ব্র্যাকেটে। কয়েকদিন পরে আমার দলও ভেঙে যায়। এটা নিয়ে একটা হানিফ সঙ্গে প্রোগ্রাম করেছিল, আমার নিজের লগেই নিজের বনি বানা হয় না। সে বলে যে আমার দল ভেঙে গেছে, আমার নিজের লগেই নিজের বনি বানা হয় না। তো আমরা এরকম হয়ে গেছি। এটার জন্য কাউকে দোষারোপ করার কিছু নয়। আমরা একটা সংকর জাতি, আমাদের এখানে বিদেশ থেকে ব্যবসার জন্য এসছে, ধর্মপ্রচারের জন্য এসছে, এবং তাদের বৈধ অবৈধ সন্তান এবং তাদের ক্রস ব্রিড, এর ফলে আমাদের মধ্যে এত রক্তের মিশ্রণ। পৃথিবীর এই ছোট ভূখণ্ডে এত বিশাল ব্যবধান আমাদের জনগোষ্ঠীর মাঝে এরকম নেই। ভাষার এত ভিন্নতা, এক অঞ্চলের ভাষা আর এক অঞ্চলের মানুষ বুঝে না। অথচ সমস্ত আমেরিকার একটা ছোট রাজ্য থেকে ছোট আমাদের দেশ, ওই পুরো আমেরিকা এক ভাষায় কথা বলে। আর আমাদের দেশে বরিশালের ভাষা অনেকেই বুঝবে না, সিলেটের ভাষায় বুঝবে না, চিটাগাংয়ের ভাষা বুঝবে না, বিভিন্ন অঞ্চলের ভাষা অন্যান্য অঞ্চলের লোক বুঝবে না। আমাদের দেশে একদম বেটে 5 ফিট আছে, আবার 6.5 ফিট আছে, আবার ফর্সা ধবধবে আছে, কালো কুচকুচে আছে। একটা জাতির মধ্যে এত হিটারোজেনিয়াস এলিমেন্ট আমি আর কোথাও দেখি না। আল্লাহ আমাকে 13-14 দেখার সৌভাগ্য দিচ্ছে। তো আমাদের এই করে বাস্তবতা নিয়ে এগিয়ে যেতে হবে, এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না, এটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের উন্নতির সবচেয়ে বড় চাবি হলো আমাদেরকে ভারতের প্রভাব মুক্ত থাকতে হবে। আমাদের যদি উন্নতি করতে হয়, আমাদের সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ হতে হয়, আমাদেরকে ভারতের প্রভাব মুক্ত থাকতে হবে, এর কোনো বিকল্প নেই আমাদের। এবং ভারতের প্রভাব মুক্ত থাকতে হলে এই দেশে ভারতের এজেন্টদের থেকে আমাদের মুক্তি থাকতে হবে। ভারতের এজেন্ট কারা বানান করে বলতে হবে আমাকে? আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি ভয় পাচ্ছি না। আমি দেখলাম আপনাদের সাড়া কি। ভারতের এজেন্ট হলে দেশে আওয়ামী লীগ। তাদের ইতিহাস, এই সন্ত্রাসের ইতিহাস আজকের নতুন ইতিহাস নয়, আজীবনের ইতিহাস তাদের। এই দল জন্ম হয়েছিল কবে, কোন তারিখে? কবে? 23 জুন। 23 জুন কিসের জন্য বিখ্যাত? হ্যাঁ, তো বিশ্বাসঘাতকতার দিনেই এদের জন্ম। এরা বিশ্বাসঘাতক, এরা এই জাতির শত্রু, এরা মির্জাফরের বংশধর। কেন? 1971 সালের অক্টোবর মাসে বাংলাদেশের অস্থায়ী সরকার এবং ভারতের মধ্যে যে ফ্রেন্ডশিপ ট্রিটি, মৈত্রী চুক্তি, এটা কার জানা আছে? আমরা এগুলি না জানলে আমরা কিভাবে আগাবো? আমি 3টা গুরুত্বপূর্ণ সরকার কথা বলি, যেটা স্বাক্ষর করে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শহীদুল সাহেব অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এবং আমি যেগুলি বলছি আমার মুখের কথা না, বানানোর কথা না, কল্পিত কোনো শোনা কথা নয়। আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরুল কাদির, যিনি 1971 সালে সে অস্থায়ী সরকার ভ্রাম্যমাণ কূটনীতিক ছিলেন এবং সারা ভারত ঘুরে যিনি মুক্তিযুদ্ধের জনমত গঠন করেছেন এবং ভারতের পাসপোর্ট নিয়ে সারা বিশ্ব ঘুরে মুসলিম বাংলাদেশের স্বাধীনতার জন্য, স্বাধীনতা মুক্তিযুদ্ধের জন্য জনমত গঠন করেছেন। এই অ্যাডভোকেট নুরুল কাদেরের লেখা 266 দিনের স্বাধীনতার বই থেকে আমি কোট করছি। আই রিকোয়েস্ট ইউ প্লিজ গো থ্রু দ্য বুক। অনেক মোটা বই, বড় বই, বাট অনেক তথ্যবহুল। 1 নম্বর শর্ত, এদেশের কোনো সেনাবাহিনী থাকবে না, ভারতের সেনাবাহিনী এদেশে থাকবে। পৃথিবীর কোন স্বাধীন দেশ আছে সে দেশের সেনাবাহিনী থাকে না, অন্য দেশের সেনাবাহিনী থাকে? আছে কোনো দেশ? এটা কি মৈত্রী চুক্তি না পরাধীনতার চুক্তি? দ্বিতীয়, মুক্তিযুদ্ধে যে প্রশাসনে যে সমস্ত কর্মকর্তা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন তারা ছাড়া বাকি সবাইকে মুক্তিযুদ্ধের চাকরি থেকে অপসারণ করতে হবে এবং সেখানে ভারতের প্রশাসনের কর্মকর্তা এদেশে আসবে এবং মুক্তিযুদ্ধে প্রশাসনে শতকরা একজনও যোগদান করেনি। মুক্তিযুদ্ধ করেছে সেনাবাহিনী, প্রথমে যোগ করেছে, তারপর বিভিন্ন বাহিনী যোগ দিয়েছে, এরপরে মে-জুন মাসে গিয়ে ছাত্র জনতা যোগ দিয়েছে। প্রশাসনের কোনো কর্মকর্তা শতকরা একজনও যায়নি। অর্থাৎ
প্রশাসনও ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে। তৃতীয়, এদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে। এই 3 চুক্তি যারা করে তারা কি দেশের শত্রু না বন্ধু? এদেরকে এই দেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে? আমি মনে করি রাজনীতি করার অধিকার দূরের কথা, তাদের এই দেশে থাকারই কোনো অধিকার নেই। ভারতে পালিয়ে গেছে না, let them stay and die there. I want to see them dead. আমি চাই তারা ওখানেই মরুক, ওখানেই পচুক, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। 3 ক্যাটাগরির লোক এই ফ্যাসিবাদের সাথে থাকতে পারে না। আমার ভয়েস ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। 1, কোনো ভালো মুসলমান এদের দল করা তাদের সমর্থনও করতে পারে না, পছন্দও করতে পারে না, কারণ তারা মূর্তি পূজারী এবং মূর্তি পূজারীদের গোলাম। রাইট? ওকে, আপনারা মূর্তি ভেঙেছেন, তোমরা মূর্তি ভাঙনি। এই মূর্তি ইসলামের কালচার নয়। রাসূল ইসলাম যখন মক্কা বিজয় করলেন, এই 360টা মূর্তি যেখানে আছেন, কোরআনে আছে সূরা বনী ইসরাঈলে 82 নম্বর আয়াত সম্ভবত, ওয়াকুল জাহাল বাক্য হাক্ক জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, সত্য জয়ী হবেই। ওয়ার্ডস টু দ্যাট ইফেক্ট। তো উনি একটা করে মূর্তি গোতা দিয়েছেন আর আয়াত করেছেন। ওরা মূর্তি ভাঙার জন্য এসেছিলেন, ওনারা জিহাদ ছিল মূর্তি পূজকদের বিরুদ্ধে, এই জন্য মক্কায় থাকতে পারেনি। মদিনা হিজরত করে ওখানে সরকার গঠন করে 8 বছর পরে উনি মক্কা বিজয় করেছেন, রক্তপাতীন মক্কা বিজয় করেছেন। এই মূর্তির বিরুদ্ধে যে নবী আমাদের রাসূল জিহাদ করেছেন, আমরা 90 ভাগ মুসলমান দেশে মূর্তির কালচার চালু করতে চাই না। তারা মূর্তি পূজারী এবং তারা মূর্তি পূজারীদের প্রকাশ্য গোলাম। আরো অনেক আছে সাটল গোলাম, লুকায়িত গোলাম, চুপে চুপে গোলামি করে, প্রকাশ্যে স্বীকার করে না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, কোন খাঁটি দেশপ্রেমিক এই ধরনের দুশ্মনদের, দেশ শত্রুদের, ফ্যাসিবাদদের দল করতে পারে বা তাদের সমর্থন করতে পারে? ভালো মুসলমান করতে পারে না, খাঁটি দেশপ্রেমিক করতে পারে না। 3 নম্বর, কোনো ভালো মানুষ এবং সন্ত্রাসীদের দল করতে পারে না, সন্ত্রাসীদের সাহায্য করতে পারে না, সমর্থন করতে পারে না। যারা এই গত 3 টার্মে এমপি হয়েছে, একটা লোক একটা কথা বলেছে এই ধরনের জুলুম অত্যাচারের বিরুদ্ধে, তারা সব এই 3 ক্যাটাগরি কোনো এক ক্যাটাগরিতে পড়ে। তো আমাদের ভারতের প্রভাব মুক্ত থাকতে হলে এই দলের রাজনীতি এদেরকে আমাদের বন্ধ করতে হবে। জনমত বলে অনেকেই বলে যা জনগণের সিদ্ধান্ত নেবে। জনগণ তো সিদ্ধান্ত নিয়েছে, জুলাই অগাস্টে জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে এদের কোনো অধিকার নাই এদেরকে রাজনীতি করার। 32 নম্বর ভেঙে জনগণ দেখিয়ে দিয়েছে, যদিও আমি এই ধরনের ভাঙচুর আমি নীতিগতভাবে পছন্দ করি না, কিন্তু জনগণের রাগ রোষের বহিঃপ্রকাশ ঘটেছে। আবার নতুন করে জনগণ কি করবে? ওই পাশ থেকে বলে যে নন ইলেক্টেড গভর্নমেন্ট, এদিক থেকে কেউ কেউ বলে অনির্বাচিত সরকার। নির্বাচন মানে কি? আমাদের খলিফারা কয়েকজন ব্যালট পেপারে সিল দিয়ে নির্বাচন হয়েছে। নির্বাচন হলো জনগণের কণ্ঠ, তারা জনগণের কণ্ঠ ভোটে এই সরকার নির্বাচিত হয়েছে, হয়নি? উনি কি উড়ে এসে জুড়ে বসছেন? এই দেশের জনগণই যারা বিপ্লব করেছে তারাই তো তাকে বসিয়েছে। তবে হয়তো উনি জনগণ নির্বাচিত না কেন, উনি হয়তো ব্যালট বাক্সে ব্যালট পেপারে সিল দিয়ে উনি নির্বাচন হয়, বাট হি ইজ ইলেক্টেড, নট পোলের মাধ্যমে ইলেক্টেড না, ভাই পিপলের কণ্ঠ ভোটে উনি ইলেক্টেড। এই আওয়ামী লীগকে আমাদেরকে এই দেশে আর রাজনীতি করার কোনো অধিকার নেই। তাই এটা রাজনীতির বিরুদ্ধে আমাদের সবসময় সোচ্চার থাকতে হবে। আমরা যদি আওয়ামী প্রভাবমুক্ত থাকতে পারি, আমরা অনেক এগিয়ে যেতে পারবো। এই যে যদি একজন আওয়ামী প্রভাবমুক্ত থাকতো, আমরা অনেক এগিয়ে যাবো। এবং এরা শুধু দেশের দুশ্মন, তারা ইসলামের দুশ্মন। পাকিস্তান আমলে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আরবি পড়া বাধ্যতামূলক ছিল, আমরা পড়েছি। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ইসলামিয়াত শিক্ষা বাধ্যতামূলক ছিল। 72 সালে এই দুটা বন্ধ করে দেওয়া হয়েছে। 72 সালে এই দুটো শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। ফজলুল হক মুসলিম হল হয়ে গেছে ফজলুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল হয়ে গেছে সলিমুল্লাহ হল। ব্যারিস্টার নজিব বলেছে কাজী নজরুল ইসলাম হল কাজী নজরুল হয়ে গেছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোতে কোরআন শরীফ ছিল, তারা কোরআন শরীফ উঠিয়ে দিয়েছে। কিসের মুসলমান তারা? এখানে আমাদেরকে ইতিহাস জানতে হবে, এটা একটা বড় কথা আমাদের। আমরা ইতিহাস জানি, এই যে 71-এর পিস ট্রিটি আমরা জানি না,
আমরা ইতিহাস জানি না। আমরা 30 লক্ষ বলে গলা ফাটিয়ে ফেলছি। একটা লোকের মুখের কথার উপর একটা ইতিহাস তৈরি হতে পারে? কেন জরিপ করা হয়নি? জরিপ করা হয়েছে শেখ সাহেব 10 জানুয়ারি 1972 সালে বলেছে, বিবিসির সাক্ষাৎকারে ডেভিড ফ্রস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছে জরিপ হচ্ছে। জরিপের রিপোর্ট প্রকাশ করা হয়নি কেন? 30 লক্ষ কিভাবে হলো? আপনারা শুনেছেন বিবিসির সিরাজুর রহমানের এই ভিডিও ক্লিপটা দেখেছেন আপনারা কেউ এখানে? ওকে, উনি বলেছেন যে 3 লাখ বলতে গিয়ে, উনি তো শেখ সাহেব সম্পর্কে বলছেন, সিরাজুর রহমান সাহেব বিবিসির বাংলা বিভাগের প্রধান ছিলেন। উনি বলেছেন যে সাক্ষাৎকারে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, তো উনি লন্ডনে সিরাজুর রহমান সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছেন। সিরাজুর রহমান সাহেব বলেছেন যে এখনও তো সুনির্দিষ্ট কোনো জরিপ হয়নি, তবে আনুমানিক হয়তো 3 লাখ হবে। তো বাংলায় 1000-এর পরে লাখ, ইংরেজিতে 1000-এর পরে মিলিয়ন, কিন্তু একটা শূন্য যে বেশি এটা উনি জানতেন না শেখ সাহেব। উনি বলে 3 মিলিয়ন। এইটাই আমাদের বেদবাক্য হয়ে গেছে। আমি লিখা যে শেখ সাহেব আল্লাহর থেকেও উপরে। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর একত্বে, আল্লাহর অস্তিত্বে এবং আল্লাহর পূর্ণত্বে বিশ্বাস করতে হবে। কোরআনের এই আল্লাহর ব্যাপারে কিন্তু এই 3টা ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বর আল্লাহর অস্তিত্ব, তারপর আল্লাহর একত্ব, তারপর আল্লাহর পূর্ণত্ব। এটার জন্য আল্লাহ কোরআনের শত শত আয়াত নালিশ করেছেন। আল্লাহ শুধু বলেই খালাস হয়নি, আল্লাহর কথা বিশ্বাস করার জন্য শত শত কোরআনের আয়াত নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা যাওয়ার আগে, মদিনা থেকে সাহাবীরা এসছে, দলের দলের লোক এসছে, উনি যে শপথ নিয়েছেন বাইতের, কি বলে এটাকে? ইসলামিক স্টাডিজ ছাত্ররা কোথায় কি বলে ওটাকে? শপথটাকে আকাবা। ওকে, উনি কিন্তু ওখানে ছিল আমার যে কোনো ন্যায়সঙ্গত আদেশ পালন করবে। উনি কিন্তু বলেন আমার আদেশ অন্ধভাবে পালন করতে হবে। অন্ধ আনুগত্য ইসলাম কখনো বলে না। কিন্তু শেখ সাহেব বলেছে 3 মিলিয়ন, এটা প্রশ্ন করা যাবে না, কারণ আল্লাহর থেকে বেশি উপরে ওনার কথা। সুতরাং এই 30 লাখ বলতে বলতে মিথ্যাটা তাকে গোয়েবলসের থিওরি অনুযায়ী টেলে লাই 100 টাইমস 100 বিকাল ট্রুথ, তারা এটাকে এস্টাবলিশ করে ফেলেছে। আমি এটা নিয়ে আমার প্রথম মুক্তির পরে 3rd সেপ্টেম্বর প্রেস ব্রিফিংয়ে বলেছে যে অনেকে আমাকে বলেছে আপনি প্রথমবারে না বললেও পারতেন। আমার সারা জীবন আমার কাছে এটা তারা বলেছে যে কেন এটা 2,86,000 ছিল বলে আমি আনঅফিসিয়ালি জেনেছি। জরিপে এই জন্য তারা প্রকাশ করেনি, তাদের তো 3 মিলিয়ন 30 লক্ষ এই কল্পকথা প্রকাশ হয়ে যাবে কেন? তো আমাদেরকে সত্য ইতিহাস জানতে হবে, এই জন্য আমাদের পড়তে হবে। আওয়ামী লীগের ইতিহাস জানতে হবে, এদেশের ইতিহাস জানতে হবে, এদেশে কার কি ভূমিকা ছিল এগুলি জানতে হবে। কারণ ভবিষ্যৎ পরিকল্পনা করতে হলে আমাদেরকে ইতিহাস না জেনে হবে না। ইতিহাস জেনে আমাদের ভুলভ্রান্তিগুলি শিখে ওখান থেকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ইন্ডিয়া আমাদের কেন সাহায্য করেছিল, তারা কেন তাদের 7 সিস্টার্সে আমাদের আগে থেকেই মুক্তির আন্দোলন হচ্ছে, ওখানে তো তার কোনো সাহায্য করে না, ওখানে তো তারা প্রতিহত করার চেষ্টা করে, তাহলে আমাদেরকে তারা সাহায্য করবে কেন? তার 3টা উদ্দেশ্য ছিল তাদের। 1 নম্বর, এই অঞ্চলে তাদের সম্প্রসারণবাদী যে আধিপত্যবাদী কার্যকলাপের মূল শর্ত ছিল পাকিস্তান এটাকে ভেঙে দুর্বল করা। 2, এটাকে একটা ইকোনমিক মার্কেট, অর্থনীতির বাজার, পুঁজি বাজার করা। 3, একটা তাবেদার সরকার বসানো। তারা 3টায় সফল হয়নি, হয়েছে। আমরা জানি না, আমরা হুজুগি জাতি, আমরা লাফিয়েছি। আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন কোনো সুদিন সত্য জানতে চায়নি, নেভার চ্যালেঞ্জ, যাকে কি বলেছে না বলেছে চ্যালেঞ্জ করেনি, আমরা এইভাবে রয়ে গেছি। তো তারা আমাদের কোনো দিন বন্ধু ছিল না। 1905 সালে বঙ্গভঙ্গ তারা চায়নি, আমাদের উন্নতির জন্য বঙ্গ করতে দিতে চায়নি, এবং বঙ্গভঙ্গ রদ করেছে 6 বছর পরে। এদেশের সাধারণ মানুষ কিন্তু ভারতকে বন্ধু মনে করে না। আমার এই বন্দী জীবনে যারা আমার রুমে ডিউটি করতো, এরকম প্রায় 500 জন আমি 8 বছরে দেখেছি। ডিউটি চেঞ্জ হতো কিছুদিন পর পর। আমি 2-1 জন ভিতরে সবাইকে জিজ্ঞাসা করেছি যে আপনি কি ভারতকে বন্ধু মনে করেন? একটা ব্যক্তি বলেনি। 20 বছর থেকে 40 বছর বয়সী একজনও বলেনি। এখানে কি আছে ভারতকে বন্ধু মনে করেন? আপনি পরিবার আত্মীয় স্বজনে কি আছে ভারতকে বন্ধু মনে করেন? তো আমরা কোনোদিন তারা আমাদের বন্ধু ছিল না, কথা খেয়াল রাখতে হবে, এবং আমাদের অতীত ইতিহাস জেনে আমাদেরকে সেই পরিকল্পনা করে আগাতে হবে। ব্রিটিশরা আমাদেরকে 200 বছর শাসন করেছে ডিভাইড অ্যান্ড রুল করে। এই ভারত তাদের এখানে যে এজেন্ট, তাদের মাধ্যমে আমাদের ডিভাইড অ্যান্ড রুল করেছে।
স্বাধীনতার পক্ষে শক্তি বিপক্ষে শক্তি বলে। যে ছেলেটার বয়স 10 বছর 11 বছর 12 বছর সে কী করে বিপক্ষে শক্তি হয়? আমার বয়স 71 সালে 12 বছর বয়স, আমি তো যুদ্ধের কিছুই বুঝি না। তো তার মানে যার বয়স আমার বয়স বা তার থেকে কম সবাই এদেশের নাগরিক, এদেশের পক্ষে। তাহলে কেন আমার থেকে বয়স বেশি এই দেশে শতকরা কতজন আছে? 5 জন শতকরা। কারণ আমার পরিবারে আমার দাদা বাড়ি নানা বাড়ি মিলিয়ে আমার যে বড় খুব কম লোকই আছে, শতকরা 5 জনের মতোই হয়তো হবে। তো তাহলে বাকি 95 তো সব স্বাধীনতার পক্ষেই শক্তি। আমাকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে শক্তি বলে গালি দেয় ফেসবুকে। আমি 30 বছর আমার রক্ত ঘাম দিয়েছি, আমার জীবন মৃত্যু ঝুঁকি নিয়ে আমি অপারেশন করেছি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য। এগুলো একটা দেশকে বিভক্তির জন্য এগুলি করা হয়েছে, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য করা হয়েছে। আরেকটা হলো আমাদের জাতীয়তা নিয়ে, আমরা বাংলা নিয়ে বাংলাদেশি। আমরা যখন কোথাও ফর্ম ফিল আপ করে কী লিখি? আমরা বাঙালি। আমরা পাসপোর্ট লিখি কী লিখি? তারা কোনোদিন বলে আমরা বাঙালি? বাংলাদেশি বলে তারা বলে বাঙালি জাতীয়তা, আমরা বাঙালি জাতি। ভাষা কোনোদিন জাতির ভিত্তি হতে পারে না। তাহলে তো নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, ইউএসএ সব এক জাতি হতো। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া 2 দেশ হলো কেন? একই ভাষা বলে। ভারত তো তাহলে ভেঙে 12টা দেশ হওয়ার কথা, 13টা দেশ হওয়ার কথা। কারণ কেউ বিহারি বলে, কেউ তামিল বলে, কেউ পাঞ্জাবি বলে। পশ্চিম পাঞ্জাব পাকিস্তানে, পূর্ব পাঞ্জাব ভারতে, এই 2টা মিলে তাহলে একটা দেশ হলো না কেন? ভাষা কোনোদিন জাতীয়তার ভিত্তি হতে পারে না। আমরা ভাষাভাষী হিসেবে আমাদের ভাষা বাংলা, আমরা জাতিগতভাবে দেশীয় আমাদের, আর আমাদের নাগরিকত্ব বাংলাদেশ, জাতিগতভাবে আমরা মুসলিম। কারণ কোরআনে আছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমার জাতির পিতা ইব্রাহিম। আর তারা তো ইব্রাহিমকে জাতির পিতা মানে না। তাহলে যারা জাতির পিতা আল্লাহ যাকে বলেছে মানে না, অন্য জনকে জাতির পিতা মানে, তারা কি মুসলমান নাকি? আই এম অন মাই ডাউটস। যারা আল্লাহর আদেশ অমান্য করে আরেকজনকে জাতির জনক মানে, তারা কি করে মুসলমান হয়? আমাদের এখন আগের দিকে তাকাতে হবে। উই হ্যাভ টু লুক ফরওয়ার্ড। আমাদেরকে সোল সার্চিং করতে হবে, ইন্ট্রোস্পেকশন, নিজেকে আগে জানতে হবে, আমাদের ইতিহাস জানতে হবে। ইতিহাস জেনে আমাদের ভবিষ্যতে কি করণীয় এগুলোর জন্য আমাদের পরিকল্পনা করতে হবে। এবং এর মধ্যে আমি আমার মূল্যায়নে কিছু দেখেছি আমাদের ভেরি ইম্পর্টেন্ট এই মুহূর্তে, সেটা একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল করে ন্যাশনাল সিকিউরিটি পলিসি করা। আমাদের এইটা আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। ভারতের বিরুদ্ধে আমাদের যদি রুখে দাঁড়াতে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সিকিউরিটি মানে আমরা মনে করি মিলিটারি সিকিউরিটি, ইটস অনলি এ পার্ট অফ সিকিউরিটি। আমাদের ইনফরমেশন সিকিউরিটি, আমাদের গণমাধ্যমের একটা বিশাল অংশ কিন্তু ভারতের দালালি করে। আমাদের ইনফরমেশন সিকিউরিটির কোনো ইনফরমেশন পলিসি নেই। আমাদের ইকোনমিক সিকিউরিটি, আমাদের পণ্যের বাজার ভারতের মালামালের সয়লাভে আছে। আমাদের সোশ্যাল সিকিউরিটি, আমাদের ইকোনমিক সিকিউরিটি, মিলিটারি ইজ অনলি পার্ট অফ সিকিউরিটি অ্যান্ড মিলিটারি সিকিউরিটি। এবং এটার জন্য একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হেড অফ দ্য গভর্নমেন্টকে দিয়ে করা উচিত। কনসার্ন মিনিস্টার্স এবং সচিব এবং অল ভাই প্রধান মিলে এবং সাব কমিটি করে প্রত্যেকটা জন্য আলাদা সিকিউরিটি পলিসি করে তার আগালে আমাদেরকে তখন আর কেউ মিথ্যা কোনো কিছু হলে প্রলোভন দেখিয়ে আমাদেরকে আবেগ আগাতে পারবে না। আমরা যদি ওই পলিসি করি এবং উই হ্যাভ সৎ যোগ্য নেতা, এই যে সমন্বয়ে আমরা আগাতে পারবো। আমাদের ন্যাশনাল সিকিউরিটি পলিসি অনলি এ পার্ট অফ ইট। আমি আমার কথা আগে বলেছি, সংবিধানের ব্যাপারে বলেছি। আমি আমাদের সংবিধানের অনেক সমস্যা আছে এবং এই সংবিধান তো প্রথম কথা হলো আমার দৃষ্টিতে এই সংবিধান অবৈধ। কারণ আওয়ামী লীগের এই 72 সালে সংবিধান করার কোনো ম্যান্ডেট ছিল না। 1970 সালে 7 ডিসেম্বর আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়েছিল 6 দফার ভিত্তিতে পাকিস্তানের সংবিধান অনুযায়ী পাকিস্তান রাষ্ট্র চালানোর জন্য। 25শে মার্চ পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইট করেছে, আমাদের যুদ্ধ চাপিয়ে দিয়েছে, আমরা স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু জনগণ তো ম্যান্ডেট দেয়নি আওয়ামী লীগকে কোনো সংবিধান বানানোর জন্য। আমি 2007 সালে ডক্টর কামাল হোসেনকে জিজ্ঞাসা করেছিলাম, উনি সদুত্তর দিতে পারেননি। তখন একটা গণভোট করা উচিত ছিল যে আমরা সংবিধান বানাতে চাই স্বাধীন রাষ্ট্র চালানোর জন্য, হ্যাঁ না। তখন যারা পাকিস্তানপন্থী ছিল, অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল, তারাও হ্যাঁ ভোটে দিত, কারণ তার প্রতি রিয়েলিটি। কিন্তু না করার ফলে আমার দৃষ্টিতে এটা অবৈধ সংবিধান। আমাদের একটা সংবিধান প্রণয়ন কমিটি করে সংবিধান নতুন করে বানাতে হবে। আমি সংবিধানের মূল ত্রুটিগুলো মানে কয়েকটা বলছি। আমি সংবিধান বিশেষ করে জনগণ সার্বভৌমত্বের মালিক বলা আছে। সংসদে যে 300 সংসদ সদস্য মিলে বিল পাস করে মদ হারাম, আমি আর তোমরা গ্রহণ করবো এটা? আর উই রেডি টু অ্যাকসেপ্ট মদ হালাল?
সংসদ যদি বিল পাস করে মত হালাল আমরা অ্যাকসেপ্ট করবো? নো। তাহলে জনগণ কি সার্বভৌমত্বের মালিক হয়? সার্বভৌমত্বের মালিক হলে সংসদ যেটা পাস করবে এটা বিল হতে, এটাই অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে এখানে থাকতে হবে কোরআন বিরোধী কোনো আইন পাস করা যাবে না, সংসদে থাকতে হবে। সংসদে মানবাধিকার পরিপন্থী আইন আছে, সশস্ত্র বাহিনী কোনো কোর্টকে যেতে পারে না, চায়ের পদোন্নতি পেয়ে সচিব হয় মানুষ বেসামরিকে, সশস্ত্র বাহিনী অনেক শত শত সদস্য যারা বঞ্চিত হয়েছে তাদের কোনো পড়ে যাওয়ার সুযোগ নেই, বাতিল করতে হবে। আর আমাদের এই ফ্যাসিবাদ মুক্ত যারা প্রথমে এসেছে স্বাগত বলেছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, এটার জন্য সবচেয়ে জরুরি আমাদের ব্যালেন্স অফ পাওয়ার। আমাদের এই প্রধানমন্ত্রী এত ক্ষমতার অধিকারী যে ইংরেজিতে বলে পাওয়ার করাপ্টস পিপুল, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। তো আমাদের প্রধানমন্ত্রীর অ্যাবসলিউট পাওয়ার। আমাদের দেশে বলে যে প্রধানমন্ত্রী প্রশাসিত সরকার, ব্রিটিশ ওখানে বলে তারা যে ক্যাবিনেট শাসিত সরকার হেডেড বাই প্রাইম মিনিস্টার। আমাদের প্রধানমন্ত্রী শাসিত সরকার এবং প্রধানমন্ত্রী স্বৈরাচারী ভূমিকা পালন করে, প্রেসিডেন্টকে হাতে পুতুল বানিয়ে রেখেছে। তো এই সংবিধান সংশোধন করতে হবে, there has to be balance of power between president and prime minister. President has to be people elected, জনগণের ভোটে প্রেসিডেন্ট হতে হবে। যেদিন সংসদ ভোট দিবে সেদিন একই সাথে জনগণ আলাদা প্রেসিডেন্টের ভোট দিবে, তাহলে সংসদে কোনো ক্ষমতা থাকবে না এই প্রেসিডেন্টকে সরানোর। এবং এই প্রেসিডেন্টকে আরও ক্ষমতাধর করতে হবে। এটার ব্যালেন্স যদি না আসে এই ওল্ড ওয়াইনের নিউ বটল হয়ে যাবে, আমরা আবার ফ্যাসিবাদ মুক্ত হতে পারবো না। কারণ দলগুলো অদূর ভবিষ্যতে দলে গণতন্ত্র হবে এটা আমি কোনো আশা দেখি না। সেই হিসেবে দলে গণতন্ত্র না থাকলে দলের প্রধান স্বৈরাচার ভূমিকা হয়ে যাবে, দলের প্রধান প্রধানমন্ত্রী হবে, এটা দেখে এসেছি 53 বছর থেকে। তো আমাদের সংবিধানে এই জিনিসগুলো থাকতে হবে যে আমাদের প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার ব্যালেন্স অফ পাওয়ার হতে হবে, সংবিধানে সন্নিবেশ করতে হবে, পিপলস ইলেক্টেড প্রেসিডেন্ট হতে হবে এবং কিছু কিছু ধারার কথা বললাম ওগুলো পরিবর্তন করতে হবে। আর আমাদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল করতে হবে। এই দুটা করে, এবং আমি কালকে আমার একটা সাক্ষাৎকার বেরিয়েছে যেটাতে ইউএসএ ভিত্তিক ডেমোক্রেসি জাস্টিস আমি বলেছি যে সংস্কার এবং বিচার ছাড়া এই ফ্যাসিবাদদের যে জুলাই হত্যা সহ এগুলির বিচারের আগে কোনো নির্বাচন নয়। কারণ নির্বাচিত কোনো দল করবে আমি এমন কোনো আশা দেখি না। নির্বাচিত দল যেগুলি বিচার করবে আর সংস্কার করবে তাহলে তারা 53 বছর করেনি কেন? তো নির্বাচিত দল এগুলি করার কোনো আশা দেখি না আমি। এই দল অবশ্যই সংবিধান সংশোধন হয়তো পরবর্তীতে হতে হবে, কিন্তু একটা সংস্কার এবং বিচারের পরে নির্বাচন হতে হবে। এরপরে যদি নির্বাচন হয় আশা করা যায় যে কিছুটা ভালো ফল পাওয়া যেতে পারে। এবং আমি খুব সোচ্চার যে সহসাই নির্বাচন আমি চাই না। আমি তো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, হাজার হাজার কমেন্ট করেছি, কেউ 2025 নির্বাচন চায় না। অনেকে বলেছে ডক্টর ইউনূস যতদিন বেঁচে আছে ততদিন, কেউ বলেছে 15 বছর, কেউ বলেছে 10 বছর। এগুলো তো বাস্তব কথা না, বাট একটা যৌক্তিক সময় দিতে হবে। এটা আমি আমার প্রথম প্রেস ব্রিফিংয়ে বলেছি, যত সাক্ষাৎকার সবগুলোতে বলেছি। এবং আমার মূল্যায়নে এই মুহূর্তে নট বিফোর 27, যদি এর মধ্যে যদি পরিস্থিতি খুব ভালো পরিবর্তন না হয় তাহলে আরও সময় বাড়াতে হতে পারে। কিন্তু এই মুহূর্তে যে অবস্থা তাতে 27-এর আগে আমি কোনো নির্বাচন করাটা ফলপ্রসূ হবে বলে মনে করি না। তো অনেক আলোচনা হয়েছে, আমি যেটা বললাম আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে আসিনি, আমি কিছু ভবিষ্যতের দিকে তাকাতে চাই। টুডে ইজ দ্য ফার্স্ট ডে ফর দ্য রেস্ট অফ মাই লাইফ, এই কথাটা মনে রাখতে হবে যে আজকের দিনটা আমার বাকি ভবিষ্যতের জীবনের প্রথম জীবন। লেটস স্টার্ট এ ফ্রেশ, আমরা নতুন করে শুরু করি। আমরা সবাই আত্মসমালোচনা করি, দেশ জানি, ইতিহাস জানি, ভবিষ্যতের জন্য সুন্দর একটা পরিকল্পনা করে আমরা এগিয়ে যাই। আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা যেন দেশের জন্য, দশের জন্য কাজ করতে পারি। আর আমি সবার কাছে ব্যক্তিগতভাবে দোয়া চাই, আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন, আমি কিন্তু নিরাশ হইনি, কিন্তু ফিরে আসবো সুস্থ জীবনে এটারও আশা করিনি। আমি আমার প্রতি বক্তৃতাতেই বলি, আজকে সময় সংক্ষিপ্ত করার জন্য আমি এটা বলে নিই যে জুলাই বিপ্লবের যত যোদ্ধা যারা শহীদ হয়েছে তাদের এবং যারা আহত অবস্থায় অথবা অক্ষত অবস্থায় বেঁচে আছে সেগুলো কাজীদের প্রতি আমি আমার শুকরিয়া জানাই, কারণ তারা না হলে আজকে আপনি এখানে কথা বলতে পারতাম না। তো তাদের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। বাকি সব পরিবারের জন্য আমি সমবেদনা জানাই। তো যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে কথা বলতে পারছি মুক্ত মানে, আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। আমি যেন আমার বাকি জীবন আল্লাহ যতদিন রাখে, আল্লাহ আমাকে শক্ত, সক্ষম, সচল, পরমক্ষম রাখেন এবং আমি যেন দেশ এবং জাতির জন্য কাজ করে যেতে পারি। আল্লাহ যেন আমাকে সঠিক পথ দেখায় এবং আমাকে সাহায্য করে, সহযোগিতা করে, আমাকে সাহায্য করে, আমাকে আল্লাহ ঠিকমতো
কাজ করার জন্য যোগ্যতা দেয় এবং সবার কাছে আমি দোয়া চাই। এই আয়োজন করার জন্য 36কে আমি ধন্যবাদ জানাই। আমি সেই 1983 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেষ এসেছিলাম। আজকে থেকে প্রায় 42 বছর পরে আমি আবার এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখানে দু একজন ছাড়া হয়তো তো কার জন্ম হয়নি না। যাই হোক, তো আমি খুব আনন্দিত, আপ্লুত। আই এম লুকিং ফরওয়ার্ড টু দি ইয়াং পিপুল। যত পরিবর্তন হয়েছে তরুণরাই করেছে, মুক্তিযুদ্ধ থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত সব পরিবর্তন তরুণরাই করেছে। এই জুলাই বিপ্লব পৃথিবীর ইতিহাসে বিরল, এটাও এই তরুণরাই করেছে, যুবকরাই করেছে। অ্যান্ড আই এম হোপফুল ইনশাল্লাহ আমাদের এই বর্তমান প্রজন্ম আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।